ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, প্রবাসীর প্রাণের শহর নিউ ইয়র্ক থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ঈদের আনন্দ মানেই হাসি, গল্প আর প্রিয় মানুষের সাথে সুন্দর সময় কাটানো। আর সেই আনন্দকে আরও রঙিন করতে আজ আমরা নিয়ে এসেছি গান, গল্প আর প্রাণ খোলা আড্ডায় ভরা বিশেষ আয়োজন ঈদ আনন্দ আড্ডা। আমি অলিভ আহমেদ আছি RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমাদের সাথে আছে প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী, প্রথমে বলছি কামরুজ্জামান বকুল, আছে কৃষ্ণা তিথি, আছে চিনিয়া হাসান, আছে শেখ নীলিমা শশী। চলুন শুরু করা যাক ঈদের এই আনন্দ ভ্রমণ। সবাইকে ঈদ মোবারক। প্রথমে আসছি কামরুজ্জামান বকুল ভাই, কেমন ঈদ কাটছে? খুব ভালো। এবছর প্রথমত RTVর সকল দর্শকদের ধন্যবাদ জানাই এবং সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমাদের নিউ ইয়র্কে ঈদটা একটু ডিফারেন্ট, বাংলাদেশের মতো না, তারপরেও খুব মজা করছি আমরা এবং ওয়েদার খুব ভালো। আমেরিকার ঈদ যেগুলো নিউ ইয়র্কে তো অনেক দিন ধরেই চলে, মানে প্রায় মাসখানেক ধরেই ঈদ আমার আনন্দটা চলে। এসবটা চলে, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা একটু মানে ডেফিনেটলি দেশের থেকে বাইরে আমরা, এবং ঈদটা ওইভাবে দেশের মানুষের সাথে যেভাবে করা হয় সেভাবে না হলেও এখন মোটামুটি আমাদের এখানে অনেক লোক আসে, অনেক মানে আনন্দ উৎসব হয়, বিভিন্নভাবে অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া। আপনার ঈদের কোনো স্মৃতি? আর বিশেষ করে রোজার ঈদটা তো একটা ব্যাপার। প্রথমত কাপড় কিনা, কাপড় লুকায় রাখতে হবে, দেখানো যাবে না, কোনোভাবেই দেখানো যাবে না। যেদিন পরবেন সবাই দেখবে, একটা ব্যাপার। আরেকটা হলো সালাম, কার আগে কে কাকে সালাম, মানে মুরব্বীদের সালাম করে টাকা আদায় করা, এই ব্যাপারগুলো বিশেষভাবে আমাদের নাড়া দেয়, যেটা এখানে হয়তো আমরা ওইভাবে পারি না, বাট ওই স্মৃতিগুলি এখনো আমাদের মনে পড়ে। কিন্তু সালামি তো এখন পান নাকি এখন দিতে হয়? এখন দিতে হয়, এখন সেটা দিতে হয়। সেটা অবশ্য ঠিক, এখন দিতে হয়, সেখান থেকে পালিয়ে বেড়াই। এবার আসি কৃষ্ণা তিথির কাছে, কেমন যাচ্ছে ঈদ? প্রথমত ঈদ মোবারক এবং আরটিভি দর্শকদেরকে ঈদ মোবারক। খুব ভালো যাচ্ছে ঈদ। আর আমাদের প্রবাসের ঈদ আমি মনে করি বাংলাদেশ থেকে আরো বেশি আমরা এখানে ফিল করি। কারণ যেহেতু বাংলাদেশের চিরজনকে আমরা পাই না, কাছের মানুষদেরকে। তো আমাদের এখানে একটা কমিউনিটি গড়ে উঠেছে এবং খুব সুন্দর সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের সব ধর্মের মানুষ আমরা একসাথে উদযাপন করি। ইটস নট অনলি দ্যাট যে কোনো একটা বিশেষ গোষ্ঠী অনুষ্ঠান করছে, সবাই মিলে। তো এই স্বতঃস্ফূর্ততা আমার মনে হয় বাংলাদেশ থেকে এখানে বেশি। এখানে চাঁদ রাতেও তো মজাটা অনেক অনেক মজা হয় চাঁদ রাতে, তাই না? এবার চিনিয়া হাসান, কেমন যাচ্ছে ঈদ? ঈদ মোবারক। ঈদ মোবারক। খুবই ভালো যাচ্ছে, এখানে যেমন যায়। আর সালামির ব্যাপার থেকে মনে পড়লো, আমি হচ্ছে আমার ১৪ গোষ্ঠীর মধ্যে সবচাইতে ছোট। তো বাংলাদেশে যখন ছিলাম সালামি পেতে থাকতাম আর এখানে হচ্ছে দিতে থাকতে হয়। সো ঈদ অবশ্যই ডিফারেন্ট, বয়স অনুযায়ীও ডিফারেন্ট এখানে এবং এনভায়রনমেন্ট অনুযায়ী। বাট আমি বলব যে অনেক বেশি মজা হয় এখন আমার জন্যে। বিকজ এখানে অনেক বড় গ্যাং আছে আমার যাদের সাথে আমি ঘুরি ফিরি। ইটস ফান হিয়ার। শশীর কি অবস্থা এবার ঈদে? আমার তো এটা অনেকদিন হয়ে গেছে যে সালামি পাই না। বাট হ্যাঁ, জ্যাকসন হাইটস এ গেলে ঈদ চাঁদ রাতে যদি যাওয়া হয়, তাহলে বকুল ভাই, বড়, বড় ভাই ব্রাদার যারা আছে তাদের কাছ থেকে সালামি আচ্ছা, তাহলে হয়তো বকুল ভাইয়ের কাছ থেকে আশা করা যেতে পারে। বকুল ভাই, আমি কিন্তু আশা এখনো ছাড়িনি আর কি। এটা কিন্তু জানতাম না। হ্যাঁ, এটা তো ফাঁস হয়ে গেল বকুল ভাইয়ের। আজকে আমাদের আড্ডা শেষ হবার পর এই সালামি কালেকশনটা শুরু হবে। আজকে থেকে আজকে বকুল ভাই, আপনি রেডি কিন্তু? পাশের মানি ব্যাগটা রেখে এসেছে। কোনো স্মৃতি আছে বাংলাদেশে ঈদ করা নিয়ে আর কি? কি আমার স্মৃতি হচ্ছে একটাই, যেটা শৈশব আর এখন যদি বলি, আমার বাবা বেঁচে থাকাকালীন যে ঈদগুলো হতো, সেটা অলওয়েজ সুন্দর ছিল। এখন যে জিনিসটা হয়, ঈদ আসছে, ঈদ করতে হচ্ছে। ঈদের অনেক দায়-দায়িত্ব আছে, ওগুলো শেষ করতে হয়। ফ্যামিলি মেইনটেইন করতে হয়, সবকিছু মিলিয়ে। ঈদটা আসলে আমার কাছে মনে হয় ছোটবেলার ঈদটার মতো মজা বড় হবার পর বড় হবার পরে আসলে হয়ে ওঠে না। এখানে আমেরিকার প্রবাসের ঈদটা একটু সম্পূর্ণ ডিফারেন্ট বাংলাদেশ থেকে। আমি আত্মীয়স্বজন মিস করি আর কি সবার, বাংলাদেশের চেয়ে এখানে মনে হয় আয়োজনটা ঈদের বেশি। স্পেশালি চাঁদ রাত। ওইটাই হচ্ছে বোধহয় মেইন ঈদ, ওইটা আর কি। এই পরিমাণ ট্রাফিক হবে বাসায়, মানে ওই পর্যন্ত আদৌ যেতে পারবো কিনা, স্পেশালি জ্যাকসন হাইটস কিংবা জ্যামাইকাতে। বাট তারপরে এটাই একটা আনন্দ যে না, এটার ভেতরেও বের হতে হবে। চাঁদ রাতের মজাটাই এটা।
চিনি হাসান এবার চাঁদ রাতে, তিথি, বকুল ভাই চাঁদ রাতে কি হলো? সবথেকে যেটা ভালো লাগে যে আমাদের রোড সাইডে মেহেদি লাগানো হয় এবং ডিফারেন্ট ডিফারেন্ট কাপড়ের দোকান হয়, ফুচকা। মানে ওই দিনটা মনে হয় যে মানে পুরো বাঙালিয়ানা একদম। এবং ঈদ সেলিব্রেশন আমার মনে হয় যে পরের দিন যে ঈদ, মনে হয় না ওই দিনই ঈদ। ঈদ শপিং প্রিনিয়া? ঈদ শপিং তো শুরু হয় আসলে রোজারও আগে থেকে। কারণ এখানে যারাই বুটিক হাউস আছে সবাইকে বলে রাখা হয় আগে ওদের কালেকশন গুলো আমাদের জন্য স্পেশালি নিয়ে আসেন। এই জন্যই ড্রেসগুলো খুব সুন্দর। কোত্থেকে? আমার হাসব্যান্ড কালেকশন থেকে আচ্ছা আচ্ছা। ওরা খুবই ফরচুনেট যে বাংলাদেশের পরে এখন নিউ ইয়র্কেও প্রেমস কালেকশন। প্রেম কালেকশন এবার পাঞ্জাবিও খুব সুন্দর সুন্দর এনেছে আর কি। আপনার এই পাঞ্জাবি আমারটাও, হ্যাঁ, আমারটাও প্রেম কালেকশনের পাঞ্জাবি। এখন বকুল ভাই, আপনার মিডিয়াতে বলতে সংস্কৃতি অঙ্গনে হাঁটা চলাফেরা তো অনেক বছর ধরে আর কি। আমেরিকাতে আমি যখন আসছি তখন শুনেছি বকুল ভাই হচ্ছে সেই ব্রিটিশ আমলের এখানে। বকুল ভাই এখানে গান বাজনা করছে এবং ব্যান্ডের গান নিয়ে বেশি কাজ করছেন এখানে। শুরু করেছিলেন আপনারা ওই সময়। তো ওই জার্নি থেকে শর্ট করে একটু বলেন যে আপনার কি প্রতিবন্ধকতা ছিল? ওই সময় গান করা আর এখনকার সময়ের গান করার মধ্যে কি পার্থক্য? আসলে আমরা তো মানে লেট 80s বা 90s কাছাকাছি যখন আমরা এখানে আসছি, তো তখন বাংলা গান খুব একটা এদিক সেদিক ২-১ জন করতো। তা আমি যেটা এখানে এসে শুরু করলাম যে কলেজগুলোতে স্টুডেন্ট যেখানে আছে, বাঙালি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনগুলি আছে, ওদের নক করে ওদের ওখানে গান গাওয়া শুরু করি এবং সেটা একটা ব্যাপার ছিল। তখন হয়তো কোনো মিউজিশিয়ান পেতাম না। মিউজিশিয়ান ছিল না। আপনার হয়তো একজন গিটারিস্ট পাইলাম বা একজন ড্রাম বাজাচ্ছে। ওই ২ জন নিয়েই আমরা, এবং ওরা ওটাও খুব এনজয় করতো তখন। স্টুডেন্ট হয়তো ১০০-১৫০ স্টুডেন্ট। কারণ সেই সময় বাংলা গান সেই সময় বাংলা গানটা ওরাও শুনতে পেরে, মানে স্টুডেন্ট যারা আছে বিভিন্ন কলেজে এবং বিভিন্ন অনুষ্ঠানে। তবে হ্যাঁ, অনেক প্রতিবন্ধকতা ছিল যেটা এখন হচ্ছে। এখন গানটা তো আমাদের লোক অনেক হইছে। এখন মনে করেন নিউ ইয়র্কে তো একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ বাংলাদেশী থাকে এবং যারা এখন গান করতেছে, যারা আসছে এবং ওরা তো স্বাচ্ছন্দ্যভাবে গান করতেছে। মানে খুব, আমার মনে হয় ঢাকার পরেই সেকেন্ড বিজিয়েস্ট বাংলা সংগীতের যে জায়গাটা, সেটা আমার মনে হয়। মানে বলতে গেলে প্রতিদিনই অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ, আর হ্যাঁ, কি। হ্যাঁ। প্রতি সপ্তাহে অনুষ্ঠান হচ্ছে এবং একটা ডিসেন্ট যদি বলি, ওদের ডিসেন্ট আর্নিংও করে। ওই সময়টা এটা সম্ভব ছিল না। বাট বাংলা ভাষাটাকে ধরে রাখার জন্য এই ব্যাপারগুলি যে আস্তে আস্তে সবাই যারা তখন হেল্প করছে এবং এইটার সুফলটাই এরা এখন নিচ্ছে। এরা এখন আমরা সবাই আর কি আসলে আমরা যারা গান শুনতেও যাই বা বাট দর্শক হিসেবে যাই, একটা জিনিস ভালো যে আমরা আমাদের ভাষাটাকে ওইভাবে ধরে নিয়ে মানে সংস্কৃতির বীজ অনেক আগেই নিউ ইয়র্কে বপন হয়ে গেছে। এখন যারা গান করছে বা যারা প্রোগ্রাম করছে তারা সংস্কৃতিটাকে জাস্ট নার্সিংটা করছে। আমি জানি আপনি প্রতি বছর অনুষ্ঠান করেন যেটা হচ্ছে বসন্ত বাতাসে। হ্যাঁ, অনুষ্ঠানে কতবার গিয়েছিলাম। খুব ভালো লাগে আপনার অনুষ্ঠানের শিল্পী সিলেকশনটা, তারপরে গান সিলেকশনগুলা আমার কাছে খুব ভালো লাগে এবং পরিবেশটা খুব সুন্দর। ওইটা নিয়ে একটু কিছু ছোট করে বলেন যে আপনি তো মানে কি পরিকল্পনা এই বছরটা? সেম যে আমার কথা হলো যে যারা সঙ্গীতকে ভালোবাসে এবং গান জানে, গানটা ইজ নট দ্যাট ইজি। ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া যেমন ব্যাপার, গানটাও একটা পরিচর্যার ব্যাপার আছে, শিখার ব্যাপার আছে। সেই ক্ষেত্রে যারাই গান করতে চায় আমার কোনো আপত্তি নেই। কিন্তু গানটা যাতে একটু শিখে আসে। টোনাল কোয়ালিটি গড গিফটেড। আপনার রুনা লায়লার মতো গলা পাবেন না, ইন্দ্রকিশোরের মতো গলা পাবেন না। কিন্তু শিখাটা আপনার। তারপর চর্চা করা, করে রাখা চর্চা উচিত। করে যদি আম সবাই আসে, মোস্ট ওয়েলকাম। আমার অনুষ্ঠানটা ওই জন্যই আমি ওভাবেই করি যে যারা চর্চা করে গান ভালো গায়, এবং আপনি যদি বলেন ওই ভাই যে হ্যাঁ ওই ছেলেটা বা ওই মেয়েটা ভালো গান গাচ্ছে, অবশ্যই আমি সেখানে তাদেরকে নিয়ে কাজ করব এবং কাজ করি আমি। কারণ আমি জানি সবাই এখানে যারা আছে সবাই চর্চা করে। কারণ সবার সাথে তো রেগুলারই কথা হয়। সবাই গান চর্চা করে। এখন আসছি কৃষ্ণা তিথি। কৃষ্ণা তিথির মিউজিক্যাল জার্নিটা। আমার গানের শুরুটা হয় ৩.৫ বছর বয়স থেকে। আমার বাবা বাংলাদেশ টেলিভিশনের স্পেশাল আর্টিস্ট ছিলেন। তো আমাদের বাসাতেই গানের একটা আবহ ছিল। আমি ছোটবেলা থেকেই নতুন কুড়ি, শিশু একাডেমিতে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা করেছি। তো ছোটবেলা থেকে একটা সাংস্কৃতিক আবর্তনে ছিলাম। এরপরে ছায়ানটে গান শিখি আমি যখন 10th স্ট্যান্ডার্ডে ছিলাম এবং তারপরেই আমাকে একটা বড় প্ল্যাটফর্ম দেয় চ্যানেল আই, সেরা কণ্ঠ। সেখানে আমি 2009 এ ফাইনালিস্ট ছিলাম এবং 2010 এ চ্যানেল আই সেরাদের মহাযুদ্ধের চ্যাম্পিয়ন ছিলাম। সো ওই প্ল্যাটফর্ম থেকে আসলে আমার গান আগেও করতাম। কিন্তু ওই প্ল্যাটফর্মটা আমাকে আসলে আরো দর্শকদের কাছে এনে দিয়েছে। এবং ওই আ ২০১০ থেকে আমেরিকাতে আসা হয়। বিভিন্ন স্টেটে প্রোগ্রাম করি। সাথে অন্যান্য দেশেও যাওয়া হয়।
তারপর একটু মোড়টা ঘুরে যায় বিকজ আমার ফ্যামিলি খুবই স্ট্রিক্ট। গানের পাশাপাশি আমাদের পড়াশোনা মানে ভাই বোন এখানে এইটাই একটু অনেকটা টাফ হয়ে যায়, মানে কাজের পাশাপাশি গান চালিয়ে যাওয়াটা একটু টাফ। তারপর আমি অ্যাপ্রিসিয়েট করি এইখানে যে সবাই যে গান চর্চা তারপরেও করছে, অনুষ্ঠান করছে, গান গাচ্ছে, হ্যাঁ? তো এইটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার আরকি। সবকিছু মিলিয়ে সংসার, অফিস, তারপরে আবার গান, আবার প্রোগ্রাম, মানে ভেরি ডিফিকাল্ট এটা। সো ওই চ্যালেঞ্জটা ওভারকাম করলাম। সো আই কেম টু ইউনাইটেড স্টেটস পড়াশোনার জন্যই আসি। আ মাস্টার্সের জন্য আসি। তো ওটা কমপ্লিট করি। বাট আমি গানটা কিন্তু ধরে রেখেছিলাম। সো 2013 থেকে এখন 2026 13 ইয়ার্স আমি নিউ ইয়র্কের বিভিন্ন স্টেটে প্রোগ্রাম করেছি এবং মানুষের অসংখ্য ভালোবাসা পেয়েছি। এবং আমি থ্যাঙ্কস টু আমাদের পায়োনিয়ার যারা বকুল ভাই যেটা বললেন যে আমরা একটা স্মুথ একটা রাস্তা মানে একটা প্যাথ পেয়েছি তারা যেটা ক্রিয়েট করে গেছেন। বিকজ এখন আমাদের এখানে মিউজিশিয়ান অ্যাভেলেবেল, আমাদের সবকিছু আমরা যদি বাচ্চারা যদি গান শিখতে চায় আমাদের সেই ইনস্টিটিউশন গুলো আছে। ইউ টিচ হ্যাঁ, আমি বাচ্চাদের গান শেখাচ্ছি জাস্ট বিকজ বাংলাটাকে ধরে রাখার জন্য। এবং আমার প্রচেষ্টাটা আমি যতটুকু জানি আমি যদি ওদের ভিতরে দিতে পারি এটাই অনেক। আসলে বাংলার শেকড়টা তো আমাদের ধরে রাখতে হবে। ওইটাই তো আমাদের শেকড়। ত্রিনিয়া, ছোট করে যদি একটু বলতেন মিউজিক্যাল জার্নি। জার্নিটা আসলে শুরু আমি বলব জন্ম থেকেই, কারণ ইটস ইন মাই ডিএনএ। আমার বাবা হচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের একজন সঙ্গীত পরিচালক। উনি রিসেন্টলি রিটায়ার করেছেন। আমার ১ম গান আমি গেয়েছি অলমোস্ট আই ওয়াজ মেবি 4 ইয়ার্স ওল্ড। তখন থেকেই শুরু, একদম ছোট থেকে। একদম ছোট থেকেই। তখন থেকে শুরু, তারপর পড়াশোনা, অনেক প্রেশার ছিল পড়াশোনার। দেন পড়াশোনার জন্য একটু গ্যাপ হয়েছিল। বাট আমি অলওয়েজ যেটা হচ্ছে গভর্নমেন্ট শো গুলো যেগুলো, যেহেতু আমার বাবা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, তো স্যার বা হচ্ছে শিল্পকলা একাডেমি শো ওগুলো করতাম রেগুলার। দেন এখানে চলে আসলাম। আবারও পড়াশোনা হার্ভার্ডে ভর্তি হলাম। দেন হচ্ছে সংসার, দেন জব, সবকিছু মিলে এখনো হয়ে যাচ্ছে। শো করছি। বিভিন্ন স্টেটে আ করছি। লাস্ট বোধহয় একসাথে ছিলাম। ভার্জিনিয়ার একটা শো করলাম। রাইট, রাইট, হ্যাঁ। এবং আমার যেটা সবচাইতে আমার বাচ্চার মতো যেটা আমি আ আমার কাছে রাখি সেটা হচ্ছে আমার ক্রিয়েশনস, আমার মৌলিক গানগুলো, যেটা আমি একদম ১ম থেকেই করি। আমি শো শুরু করার আগে থেকেই, মানে একদম প্রফেশনালি শো শুরু করার আগে থেকেই আমি আমার মৌলিক গান নিয়ে কাজ করি। কারণ আমার কাছে মনে হয় যে আমি যখন থাকবো না, তখন আমার কিছু একটা থাকবে যেটা পৃথিবীতে আমি রেখে যাব। কম বেশি সবারই মৌলিক গান আছে। এবার শশী। আ আমার শুরুটা ছোট থেকেই। আমার ৬ বছর বয়স থেকে গান শেখা। আমি আমার বেড়ে ওঠাটা জামালপুরে। ওখানে যত সংগঠন ছিল, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি। আমি নতুন কুড়িতে ছিলাম জাতীয় শিশুদের প্রতিযোগিতায়, অনেক প্রতিযোগিতায় ছিলাম। ফাইনালি আমার মিডিয়াতে আসা হচ্ছে ক্লোজ আপ ওয়ান্টেড। এটা ছিল আমার সবচেয়ে বড় একটা মোড় মানে আমার ক্যারিয়ারের। তারপর আমার আম সোলো আছে ৩ টা। আমার একক অ্যালবাম। আমার প্রায় ৭০ টিরও বেশি মিক্সড অ্যালবাম আছে। অনেকগুলো প্রেকও করেছি। আর আলহামদুলিল্লাহ এ পর্যন্ত প্রায় ৩০ টি দেশের মতো আমি গিয়েছি কনসার্টের জন্য। আমার স্টার্টিং টা আসলে অনেক আগে থেকে। ক্লোজ আপ ওয়ান থেকে 2008 এ যখন আমি টপ 10 এ আসি, তখন থেকেই আমি এত কনসার্ট করেছি। সত্যি কথা যেটা যে মাঝে মধ্যে এরকম হতো যে ৩০ দিনে ৩০ দিন আমার আম্মুর সাথে আমার দেখা হতো না। এত বেশি কাজ করতাম। অলিভ ভাই নিজেও জানেন। আরটিভির সাথে অনেক কাজ করেছি বাংলাদেশে থাকতেও। এখানে আসার পরে আসলে আমার মিউজিক্যাল জার্নিটা একটু স্লো। বিকজ আমি আম এটা যেহেতু আমাকে উইকেন্ডে করতে হয়। আমি আমার জব আছে, ফ্যামিলি আছে। হুম। ওই দিকটা থেকে ওইটাকে একটু সময় দেওয়া লাগে। সময় বেশি দেওয়া হয়। এখনো করছি। I'm working on something right now. আমার নতুন গান আসছে। আসছে ইনশাআল্লাহ সামনে। পার্টি, পার্টি। হ্যাঁ, নতুন গান আসছে। তো আম যেহেতু বেশ একটা গ্যাপ ছিল, আমার আরো এমনিতেই আমার অনেকগুলো গান করা আছে যেগুলো আমি রিলিজ করিনি। ওগুলা সহও আর নতুন কিছু গান নিয়ে আমি সামনে ইনশাআল্লাহ আসবো আমার দর্শকদের জন্য। যারা শশীকে চিনে, যারা শশীকে ভালোবাসে বা আরো ভালোবাসতো সেই
ক্লোজ আপের প্ল্যাটফর্ম থেকে। অনেকেই যেমন বলে যে, "তুমি কেন নতুন গান করছো না?" তাদের জন্য আমি এখন গান নিয়ে আসি। যাক, আমরা নতুন গানের অপেক্ষায় রইলাম। এখন বকুল ভাই, আমার একটা কথা আছে, যেটা হচ্ছে যে আমি ভাবছিলাম যে আমি অফ স্ক্রিনে বলব। যেটা হচ্ছে, অলিরও কথা শুনে বকুল হাসে। কিন্তু আপনার মুখে এখন আমি হাসি দেখতে পাচ্ছি না। আমি না, যখনই বকুল ভাইয়ের সঙ্গে যখন দেখা হয়, বকুল ভাই কিন্তু হাসে না। আমি কতভাবে হাসানোর চেষ্টা করি। তাহলে আসলে অলির কথা শুনে কোন দিকুল হাসছিল সেটা তো আমি জানি না। ওইটাই আরকি বললাম যে অলির কথা শুনে বকুল হাসে, কিন্তু আপনাকে আমি হাসাতে পারতাম। তাহার মতো তুমি আমার কথা মানে যতবারই কথা ইয়ে করি, হাসানো যায় না। বকুল ভাই, ইদানিং নিউ ইয়র্কে অনুষ্ঠান হচ্ছে প্রচুর, কিন্তু মানসম্মত অনুষ্ঠান বোধহয় আমরা একটু কম পাচ্ছি। বকুল ভাই, ইফ আই এম নট রং, আপনি হয়তো এটা ইয়ে করবেন। সবাই তো অ্যাডমিট করবেন, রাইট? ডেফিনেটলি এটা হচ্ছে যারা অনুষ্ঠানগুলি করে তাদেরই ব্যাপারটা বোঝা উচিত। হয়তো ব্যাপারগুলো হয় কি, একটা অনুষ্ঠানে অনেক শিল্পী নিয়ে নেয়। সেখানে তো ওরা চিন্তা করে যে শিল্পীটা ভালো, মনে করেন যে ২ টা শিল্পী আছে ওখানে, হয়তো শশী আছে বা টুনি আছে। ওরা চিন্তা করে ওদের একদম লাস্টের দিকে দিতে হবে, কারণ ওরা ভালো শিল্পী। তো বাই দিস টাইম যেটা হয় যে দর্শক আর ততক্ষণ থাকতে চায় না বা পরের দিন কাজ থাকে। আমাদের এখানে বেসিক্যালি আপনি যদি খেয়াল করেন রোববার অনুষ্ঠান হয়। খুব অনুষ্ঠানগুলো রোববারে হয়। তো সোমবার যেহেতু কাজ থাকে, তো দর্শক ওই পর্যন্ত শশীর পর্যন্ত থাকতে আগ্রহ প্রকাশ করে না। তো সেই ক্ষেত্রে যারা অনুষ্ঠানগুলো আয়োজন করে তাদের এই দিকে একটু দৃষ্টি দিলে ভালো হয় আরকি আমার জন্য। এটাও মানে খুব হতাশা একটা। মানে এই জিনিসটাকে যদি একটু চেঞ্জ করা যায়, যেটা আপনার যে আমার, হ্যাঁ, এবং একটা শিল্পী কিন্তু একটা গান ২-৪ টা গান মানে না গাইলে তার ওই তার একটা ইয়েটা আসে না। আসে না যে যার গান। নিজের প্রত্যেকটা শিল্পীর নিজস্ব একটা স্টাইল থাকে। হ্যাঁ, এখন যেমন এমন হয়ে যায় যে এতগুলো সিঙ্গার বলা থাকে যে, "আচ্ছা তোমরা ৩ টা ৩ টা করে গাও।" যেহেতু আমাদের সময় নেই। তো ১ম ২ টো গান তো আমার নিজের যে স্টাইল, সেই স্টাইলের গান তো গাইতেই হয়। তারপর না আমি দর্শক আছে, তাদের সাথে কমিউনিকেশন করে আমি তাদের চাহিদা অনুযায়ী গানটা গাইবো। কিন্তু ওই জিনিসটা আর ক্রিয়েট করার মতো সময় আমাদের হাতে থাকে না। আল্টিমেটলি কি হয়? এই কারণে আপনি যে জিনিসটা বলেছেন, এই কারণে আমরা একদম মানে আগে যেরকম আমরা যখন 2008 এ এখানে আসি ১ম, মানুষ পাগল হয়ে যেত আমাদের জন্য। মানে দর্শক জায়গা দেয়া যেত না। আর এখন দর্শক ধরে রাখা যাচ্ছে না এই কারণে, বিকজ ও হয়তোবা আম ১০০ জন আছে, ওখানে ১০ জন আমার গান পছন্দ করে, ১০ জন প্রিয়ার গান পছন্দ করে। কিংবা হয়তো ওই মানুষটাই চাচ্ছে যে আচ্ছা শশী একটু ওই গানটা গা। কিন্তু আমরা তো ওদের ওই ডেলিভারিটা দিতে পারছি না। দিতে পারছি। বিকজ টাইম নাই। আয়োজকরা এই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে এই জিনিসটা। হ্যাঁ, আর এখানে আমার কাছে আরেকটা জিনিস মনে হয় যে মেক্সিমাম আয়োজকরা এখানে উনারা আসলে তারা মিউজিক্যাল ব্যাকগ্রাউন্ড কিংবা সংস্কৃতি মনে না করতে হচ্ছে, গাইড হচ্ছে। কিন্তু এতে করে আমাদের সংস্কৃতিটাকে মানে দর্শক বিমুখ হয়ে যাচ্ছে না ব্যাপারটা? অবশ্যই বিমুখ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে শিল্পীদেরও কিন্তু একটা আমাদের কিন্তু দায়বদ্ধতা আছে। এখানেও আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি যে আমরা প্রোটেস্ট করি না। এটা কিন্তু আরেকটা প্রবলেম। কারণ আমি যদি একটু ওয়েস্টার্ন কালচারে যাই, আমি যদি আমাদের বাংলাদেশের এই আবহটা থেকে বের হয়ে যাই, আমাদের পার্শ্ববর্তী দেশে যাই, একটা ডিসেন্ট অ্যামাউন্ট একটা টাইম একটা শিল্পীর স্লট দেয়া হয় এবং টাইম ম্যানেজমেন্ট, স্টেজ ম্যানেজমেন্ট এই জিনিসগুলো আমরা আসলে আম আমরা খুবই বিনয়ী। আমাদের বলতেই হয় আমরা নিউ ইয়র্কে যারা গান করি খুবই বিনয়ী। প্রবলেম হচ্ছে এখানে আমি এড করি বিশ্বাস তোমার সাথে। মনে করো যে আমি প্রোটেস্ট করলাম। তুমি চুপ থাকলে, তিনি চুপ থাকলো বা অন্য যারা সবাই চুপ থাকলো এরকম ভাবে প্রোটেস্ট হয় না। প্রোটেস্ট অল টুগেদার। অল টুগেদার সমষ্টি। আমি সেটাই বলছি যে ওই সংস্কৃত মানে হ্যাঁ, একসাথে করে। ওকে, সে কথা বলছে। ওকে, পরের সিটে আর নিব না। না, নিবে না। দেয় না আল্টিমেটলি যেটা হয়। আমি যদি কখনো এরকম বলি যেমন হুট করে অনেক সময় বলে যে, "কান্নাকাটির গান করো না, যাও ধূপের একটা" বাট আমার একটা স্টাইল আছে। আমি গানটাকে আমার ভেতরে ধারণ করি। আমি চাই যে এই গানটা আমি আমার দর্শকদের সামনে আমি গাই। ওই টাইমটা আমি কখনোই পাচ্ছি না। সিনিয়র ব্যাপারে আ কি অভিমত? এ ব্যাপারে আমার অভিমত হচ্ছে, আমি যেটা করি when I am on the stage, আমি স্টেজটাকে আমার মতো করে করি। আমি সামনে যারা আছেন, আমি জানি আমি যেটা শোনাবো তাদের সেটা পছন্দ করতে হবে এবং আমি কিন্তু সবসময়, যেমন আমি একটা এক্সাম্পল দেই, নিউ ইয়র্কে আমার যেটা ১ম মেলা ছিল জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশনের মেলা। জ্যাকসন হাইটস এর মেলা মানে হচ্ছে ওখানে ডাইভার্স পিপল, মানে ওখানে সবাই এসেই বলবে যে নাচের গান করেন। সেখানে আমি শুরু করেছি আজ নয় গুনগুন দিয়ে। I was নীল।
মানে এখানে আমার ১ম মেলা। এবং আমি দেখেছি মানুষ কিভাবে স্টেজের পিছন থেকে দৌড়ে এসে আমার ছবি তুলেছে। ইচ অ্যান্ড এভরি প্রেস যারা ছিল, ওরা আমি নামার পরে তুলেছে এবং আমাদের এখানকার সবচাইতে বড় যে প্রমোটার আলম ভাই ছিলেন, উনি এসে অনেক জনকে জিজ্ঞেস করে, "এই মেয়েটা কে? আজ নয় গুনগুন গেয়েছেন।" তখন আলম ভাই আমার নাম জিজ্ঞেস করলেন। রিজিয়া আপা আমাকে বললেন, "তুমি আজ নয় গুনগুন গেয়েছো?" মেলার মধ্যে মানে সবাই অবাক হয়ে গেছে। তো আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে আমি যখনই কোনো শো করি সেই এনভায়রনমেন্টেই হোক না কেন, আমার আগে যিনি যেরকম করেই গাক না কেন গান, আমি আমার মতো করে গাই এবং people love it. কিন্তু যখন বলা হয় না, না, না সময় নেই। উঠে দুটো গানই গাইতে হবে, দুটো গানই জাঁচের গান গাইতে হবে। অন্য কোনো গান গাইলে আমি যদি নিজে থেকে গাইও, আমিও যেমন কিনি এই জিনিসটা আমিও করি। যেমন আমি নতুন হচ্ছে আমার আমার মানে আমার ভয়েসের সাথে যায় আমার পছন্দের গান। একটা ভালো গান আমি গাওয়ার চেষ্টা করি। মানে আমার ব্যক্তিত্বের সাথে যে গানটা যায় ওই গানটা গাই। তারপরে অন্য গান গাই। কিন্তু ওই মনের মধ্যে সবসময় একটা চাহিদা থাকে যে হলো না আরকি। আ- ওই আমি শেষ হলো না। শশী, আগামীতে গান নিয়ে পরিকল্পনা কি? আগামীতে গান নিয়ে পরিকল্পনা হচ্ছে আমি নিজের গান যে ভাষার গ্যাপ হয়েছে, আমি এখন থেকে নিজের গান করতে যাচ্ছি। শশীর জন্য অনেক অনেক শুভকামনা। ট্রিনিয়া, নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো কাজ আসছে সামনে? হ্যাঁ, আমার বাবার লেখা এবং সুর করা একটি গান আসছে 'সুখ পাখিরে'। এটা ঈদের পরে রিলিজ হবে এবং আমার আরো ২ টা গানের রেকর্ডিং হয়েছে যেগুলোর ভিডিও আ কাজ করব আমি সামনে এবং আ আমি ইন্ডিয়ার যে ডিরেক্টর অনিরুদ্ধ রয় চৌধুরী, উনার মুভিতে একটি প্লেব্যাক করছি। ট্রিনিয়াকে অনেক অনেক শুভকামনা। আ কৃষ্ণাতিথি, নিউ প্রজেক্ট হচ্ছে আমি মৌলিক গান করার চেষ্টা করছি। আ বাংলাদেশে বাপ্পাদার সাথে কথা হয়েছে। তো খুব শীঘ্রই বাংলাদেশে যেয়ে আমি ভোকালটা দিব। আর আমার মিউজিক একটা স্কুল আছে। আমি সেটা লঞ্চ করছি। তো আমি আ প্ল্যান করছি জামাইকাতে আম আ হিলসাইড এর উপরে আমার একটা মিউজিক স্কুল লঞ্চ করব হয়তোবা এই বছরের শেষে। সো এটা আমার খুব একটা স্বপ্ন। কৃষ্ণাতিথির জন্য শুভকামনা, যেন স্বপ্ন বাস্তবায়ন হয়। এবার বকুল ভাই, ছোট করে যদি বলেন। সো বেসিক্যালি আমি সামনে এটাই দেখতেছি, বসন্ত বাতাস ওর যাতে সুন্দর হয়, মানে ভালোভাবে করতে পারি সবার কাছে। এবং সবসময় আপনার বসন্ত বাতাসে অনেক দর্শক আসে, আ সবাই আসে এখানে। ভালো ভালো রেসপন্স। সবাই দোয়া করবেন যাতে অনুষ্ঠানটা ভালো হয়। দর্শক, দেখতে দেখতে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। এবার সবার কাছ থেকে একটু গান শুনে নেই। বকুল ভাই, ২ লাইন যদি একটু গান শোনান। তুমি কি চাও না সোনালি দিনে, সোনালি সুখেরি সারা, কাটার আঘাত ভুলে তুমি ধরা দাও আমারি কাছে, যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার, ভালোবাসার হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে, ডাকি তোমায় কাছে। থ্যাংক ইউ সো মাচ বকুল ভাই। খুবই সুন্দর করে আমাদের গান শোনায় দেওয়ার জন্য। এবার চলে যাচ্ছি কৃষ্ণাতিথির কাছে। কৃষ্ণাতিথি, কি গান শোনাবেন দর্শকদের উদ্দেশ্যে? আমি একটা ফিল্মের গান করছি, আধুনিক গান। শ্রদ্ধেয় কনচাপা ম্যামের গাওয়া গান চেষ্টা করছি।
সুন্দর, মানে একদম চলে গেছি সেই আমলে। এবার চলে যাচ্ছি ত্রিনি হাসানের কাছে। কি গান শোনাবেন আজকে? আমি আমার একটি মৌলিক গান শোনাবো। আমি যেটা বলেছি আগেও যে আমার সবগুলো গানই আমার বাচ্চার মতো। বাট যেহেতু আজকে আমরা RTVতে, তো RTVর ব্যানারে 2024 এর ডিসেম্বরে আমার একটা গান রিলিজ হয়েছিল। আম আমি সেই গানটা একটু গাচ্ছি। যদিও এটা অনেক হাই বিটের গান, বাট আমি চেষ্টা করছি। দিন ধরা দিয়ে সারা একেলা দিন গুনি, বন্ধু যখন কথা বলে আড়ি পেতে শুনি, প্রেমের স্রোতে যাচ্ছি ভেসে দৃষ্টি যত দূরে, বৃষ্টি নামে সৃষ্টি সুখে শুকনো পাতা সুরে, আমি বোঝাবো কেমনে দেখেছি স্বপনে, যায় পুরে আগুনে গোপনে গোপনে, থাকলে দূরে পরাণ বাঁচে না, বন্ধু হাইটা যখন যায় পিছন ফিরা ফিরা চায়, দেখলে তারে মনের ভেতর দোতারা বাজায়, বন্ধুর মাথায় বাবরি চোর দেখতে লাগে বিউটিফুল, রঙে ঢঙ্গে রহিম সাইজা আমারে নাচায়। বাহ! এই গানের মধ্যে যেন একটা মানে শরীরে একটা মানে দোলা দিয়ে যায় আরকি। ইটস আ ড্যান্স নাম্বার আর RTVতে এটা মিলিয়নস অফ ভিউ হ্যাঁ, আমি হয়েছে মিউজিক অলরেডি। ভিডিওটা দেখেছি। এবং এটা সুর করেছেন খন্দকার জিয়া লিখেছেন উনি, এবং মিউজিক করেছেন নাভেদ পারভেজ। নাভেদ পারভেজ হচ্ছে এখন ট্রিমেন্ডাস কাজ করছে সব প্লেব্যাকে আই মিন বাংলাদেশি সিনেমা ইন্ডাস্ট্রিতে। সো ইয়া, দ্যাটস আ গুড ওয়ান। এবার চলে যাচ্ছি শশীর কাছে। শশী কি শোনাচ্ছেন? আমিও আমার একটা গান শোনাবো। নিজের গান? আমার নিজের গান। এই নিজের গানটি বাচ্চা? আমার বাচ্চা। হ্যাঁ, একদম। অনেকগুলো বাচ্চার মধ্যে একটা বাচ্চা। ছোট বাচ্চা না বড় বাচ্চা? এইটা একটু বড় বাচ্চা বিকজ এই গানটা অনেক হিট হয়েছিল। ওই সময়ে এই গানটা খুব সাড়া পেয়েছিল। গানটা আসলে একটা ডুয়েট গান আমার এবং ইলিয়াস হুসাইনের। ভুল বুঝো না গানটা করছে। ভুল বুঝো না, তুমি ভুল বুঝো না, ব্যথা দিয়ে তুমি চলে যেও না, ভুল বুঝো না, তুমি ভুল বুঝো না, তুমি ছাড়া এমন কিছু চাই না, মন মানে না সখী, মন মানে না, তোমার বিহনে আমার মন মানে না, মন মানে না সখা, মন মানে না, তোমার বিহনে আমার মন মানে না। খুবই সুন্দর চমৎকার একটা গান শুনলাম শেখ নীলিমা শশীর কণ্ঠে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। শশী গানটা যে পুরা গাইলো, কিন্তু চোখ বন্ধ করে গাইলো। এখন কল্পনায় কি কিছু ভাসছিল নাকি? কল্পনায় ভাসছিল। ঈদের সময় কিন্তু সত্য যাহা বলিব সত্য বলিব। আমি আসলে কল্পনায় ভাসতে চাই বাট হচ্ছে না। না, পুরা গানটা কিন্তু সব চোখ বন্ধ করে চোখ মনে বন্ধ হচ্ছে করে আমি কাউকে কল্পনা করে আর কি। গানটাকে ভালোবেসে গানের ভেতরে ঢুকে গিয়েছি। আমার গান ওই যে আমার বাচ্চা, ওটাকে তো ভালো মতো লালন পালন করতে হবে এই কারণে। নাকি তো এটা তো বড় বাচ্চা হয়ে গেছে বললাম। এটা হ্যাঁ, বাচ্চা অলওয়েজ বাচ্চা। That's true. হ্যাঁ, সেটা ছোট হোক বড় হোক অলওয়েজ বাচ্চা। বাট অলিভ ভাই যেটা বলেছে না তেমন কিছু না। না নিশ্চিত। তেমন কিছু না, না কিছুই না, একদম কনফার্ম। যাই হোক, আমরা সবার কাছ থেকে সুন্দর সুন্দর কথা শুনলাম, সবার চিন্তা ভাবনা গান নিয়ে, এবং ঈদের কিছু মজা করলাম, আমরা গল্প করলাম, আড্ডা দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঈদের মধ্যে পরিবারকে সময় না দিয়ে আমাদেরকে সময় দিয়ে RTV স্টুডিওতে আসার জন্য সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। দর্শক, আজকে এই পর্যন্তই। আমি অলিভ আহমেদ, RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো অতিথি ও নতুন কোনো আড্ডা নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং RTVর সাথেই থাকবেন। ঈদ মোবারক। ঈদ মুবারক।